সুখবর, আজ নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৭ মে থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের দিনটি দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনার পরিবারের জন্য এক ঐতিহাসিক অধ্যায় হয়ে রইল। বহুদিনের আলোচনা, পর্যালোচনা, সুপারিশ আর নীতিগত প্রস্তুতির পর অবশেষে নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এবং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হল। ঘোষণায় স্পষ্ট করে জানানো হয়েছে আগামী ২৭ মে থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। এই ঘোষণার সাথে থাকছে ৩টি গুরুত্বপূর্ণ ধাপ এবং ২টি বড় সুখবর, যা শুধু বর্তমান কর্মচারী নয়, অবসরপ্রাপ্তদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন পে স্কেল নিয়ে মানুষের আগ্রহের প্রধান কারণ হচ্ছে বেতন বৃদ্ধি, ভাতা পুনর্গঠন এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থিক সুরক্ষা। গত কয়েক বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বাজারের অস্থিরতার কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি জোরালো হয়ে উঠেছিল। সেই প্রেক্ষাপটেই সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে একটি সমন্বিত খসড়া প্রস্তুত করে। অবশেষে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে সেটি বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এই নবম পে স্কেল ৩টি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতন কাঠামোর সমন্বয় করা হবে। বিদ্যমান গ্রেড ও স্কেলের ভিত্তিতে নতুন হারে বেতন নির্ধারণ হবে, যাতে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড সবার মধ্যেই ভারসাম্যপূর্ণ বৃদ্ধি নিশ্চিত হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল নিচের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে কম সুবিধা পান। নতুন কাঠামোয় সেই ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে জুনিয়র থেকে সিনিয়র সবাই একটি গ্রহণযোগ্য বৃদ্ধি পাবেন। দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার পুনর্বিন্যাস করা হবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতার ক্ষেত্রেও সংশোধন আসছে। বিশেষ করে মহানগর ও জেলা পর্যায়ের জীবনযাত্রার পার্থক্য বিবেচনায় নিয়ে ভাতার কাঠামো আরও বাস্তবসম্মত করার পরিকল্পনা রয়েছে। এতে দূরবর্তী বা ব্যয়বহুল এলাকায় কর্মরতরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। তৃতীয় ধাপে রয়েছে পেনশন ও অবসর সুবিধার সমন্বয়। নতুন পে স্কেল কার্যকর হলে শুধু কর্মরতদের নয়, অবসরপ্রাপ্তদের পেনশনও নতুন বেতনের সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হবে। এটি পেনশনারদের জন্য সবচেয়ে বড় আশার জায়গা, কারণ দীর্ঘদিন ধরে অনেক পেনশনার বর্তমান বাজার মূল্যের সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছিলেন। নতুন কাঠামোয় তাদের মাসিক পেনশন বৃদ্ধি পাবে। এবার আসি ২টি সুখবরের কথায়। প্রথম সুখবর হচ্ছে বকেয়া বা এরিয়ার সুবিধা। ২৭ মে থেকে কার্যকর হলেও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে কর্মচারীরা নির্ধারিত সময়সীমার ব্যবধান অনুযায়ী বকেয়া অর্থ একসাথে বা কিস্তিতে পেতে পারেন। এটি অনেকের জন্য বড় আর্থিক স্বস্তি বয়ে আনবে। দ্বিতীয় সুখবর হল গ্রেড উন্নয়ন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নীতিমালা। দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে থাকা কর্মচারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে কর্মজীবনে স্থিরতা কমবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডিজিটাল বেতন ব্যবস্থার শক্তিশালীকরণ। বেতন, ভাতা, পেনশন সবকিছু অনলাইনে মনিটরিং ও স্বচ্ছতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে হিসাব নিকাশে জটিলতা কমবে, ভুলভ্রান্তি কমবে এবং দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। সরকারি ব্যয়ের ওপরও থাকবে কঠোর নজরদারি, যাতে আর্থিক শৃঙ্খলা বজায় থাকে। এই পে স্কেল বাস্তবায়নের পেছনে সরকারের একটি বড় লক্ষ্য হচ্ছে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা। একটি সন্তুষ্ট কর্মী বাহিনীই পারে দেশের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে। তাই বেতন কাঠামো শুধু আর্থিক বিষয় নয়, এটি একটি প্রণোদনা ব্যবস্থা যা কর্মীদের কর্মক্ষমতা ও দায়বদ্ধতা বাড়াতে সাহায্য করে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বাজেট বরাদ্দ, অর্থনৈতিক চাপ এবং রাজস্ব সংগ্রহের মতো বিষয়গুলোতে সমন্বয় করে সরকারকে এগোতে হবে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে যাতে বেতন বৃদ্ধি করা যায়, সেটিই হবে সবচেয়ে বড় কৌশল। সরকার জানিয়েছে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার অংশ হিসেবেই এই নবম পে স্কেল কার্যকর করা হচ্ছে।
এই পরিবর্তনের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত হচ্ছে জবাবদিহিতা ও কর্মদক্ষতা মূল্যায়নের পদ্ধতির আধুনিকায়ন। নতুন বেতন কাঠামোর সাথে সমন্বয় করে কর্মসম্পাদন মূল্যায়ন আরও ফলাফল ভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে শুধু পদমর্যাদা নয়, কাজের গুণগত মান ও অর্জনের ওপরও গুরুত্ব বাড়বে। যারা নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করবেন তাদের জন্য ভবিষ্যতে অতিরিক্ত প্রণোদনা বা বিশেষ স্বীকৃতির সুযোগও তৈরি হতে পারে। এতে প্রশাসনে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং সেবার মান উন্নত হবে। সরকারি দফতরগুলোতে দীর্ঘদিন ধরে যে কাঠামোগত জটিলতা ও ধীর গতি নিয়ে সমালোচনা ছিল, নতুন আর্থিক কাঠামো সেটিকে আরও গতিশীল করতে সহায়ক হবে। কর্মীরা আর্থিক নিরাপত্তা পেলে মানসিক চাপ কমবে, সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস বাড়বে এবং নাগরিক সেবায় আন্তরিকতা বৃদ্ধি পাবে। বিশেষ করে মাঠ প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য এটি বড় প্রেরণা হিসেবে কাজ করবে। অন্যদিকে এই উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বাড়বে, অর্থনীতির চাকা সচল হবে এবং দীর্ঘমেয়াদে দেশের উন্নয়নে নতুন গতি তৈরি হবে।